আসসালামু আলাইকুম। ব্যাটিক্স বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে কর বান্ধব বিনিয়োগ কি এবং কোন কোন খাতে বিনিয়োগ করলে আমাদের আয়কর কম আসবে। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে বেসিক্যালি আয়কর আইন, ভ্যাট এবং কোম্পানি আইন বিষয়ে কথা বলে থাকি এবং জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট এজি মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো প্রথমেই আসি যে আমরা তো বিনিয়োগ করি, ইনভেস্ট করি। আমরা সাধারণত দেখি কি, আমরা দেখি যে আমরা যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকি তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ডে আমাদের একটা চাঁদা দিতে হয়, আমাদের কল্যাণ তহবিলে একটা চাঁদা দিতে হয়, লাইফ ইন্স্যুরেন্সের একটা প্রিমিয়াম দিতে হয়। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই বিষয়গুলোতে অবশ্যই ওনাদের ছাড় আছে এবং এখানে ওনারা বিনিয়োগ করলে অবশ্যই ওনারা কর রেয়াত পাবেন। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, যারা সরকারি চাকরি করি না অথবা যারা বেসরকারি পর্যায়ে আছি, যারা ব্যবসা বাণিজ্য করছি, তাদের কোন কোন খাতে বিনিয়োগ করলে আমাদেরকে করটা কম দিতে হবে। তো প্রথমেই আসি যে সঞ্চয়পত্র যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আপনি এটাকে কর রেয়াতের মধ্যে আনতে পারবেন। 5 লাখ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে আপনি এখানে কর রেয়াত পাবেন। মিউচুয়াল ফান্ড যদি হয় সেখানেও 5 লাখ টাকা। ডিপিএস আমরা যেটা প্রত্যেক মাসে জমা দিই, ডিপোজিট পেনশন স্কিম আমরা বলে থাকি, বিভিন্ন ব্যাংকে আমরা জমা দিয়ে থাকি, সেটা হচ্ছে সর্বোচ্চ 1,20,000 টাকা। এর আগে যেটা ছিল আইন অনুযায়ী সেটা ছিল 60,000 টাকা। তো এই নতুন আইন অনুযায়ী 2023-এর কর আইন অনুযায়ী এটা নেওয়া হয়েছে 1,20,000 টাকা। আর শেয়ার মার্কেটের যদি আমরা বিনিয়োগ করে থাকি, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত যেসব কোম্পানিগুলো যারা শেয়ার মার্কেটে আছে সেগুলো যদি আমরা বিনিয়োগ করে থাকি তাহলে সেখানে কোনো লিমিটেশন নাই। তো আমরা এই আলোচনার মধ্যে একটা জিনিস সাম অফ করতে পারি যে সর্বপ্রথম হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেসব খাতে টাকা কেটে নিচ্ছে, যেসব খাতে বিনিয়োগ করছেন, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল অথবা গোষ্ঠী বীমা, জীবন বীমা, এইসব প্রিমিয়ামের ক্ষেত্রে ওনাদের অলরেডি এটার উপর ওনারা কর রেয়াত পেয়ে থাকবেন। আর সাধারণ যারা আছেন সেই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে হচ্ছে মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা, আপনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা, তারপরে হচ্ছে ডিপিএসে 1,20,000 টাকা। আর শেয়ার মার্কেটের মধ্যে কোনো লিমিটেশন নাই, যত আপনি ইনভেস্ট করবেন সেটার উপর আপনি বিনিয়োগ পাবেন। তবে এই কর রেয়াতের ক্ষেত্রে 3টা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কর রেয়াতটা পাবেন সেখানে 3 খাতের উপরে হিসাব করে 3টা বিষয়ের দিকে লক্ষ্য রেখে আপনার কর রেয়াতটা আসতে পারে। 1 নাম্বার হচ্ছে আপনি যে আয় করেছেন, সারা বছরে যে আয় করেছেন, এই আয়গুলোর মধ্যে যদি ন্যূনতম কর প্রযোজ্য কোনো আয় না থাকে, হ্রাসকৃত হারে প্রযোজ্য কোনো আয় না থাকে এবং অব্যাহতিপ্রাপ্ত যদি কোনো আয় না থাকে, সেই যদি আয়গুলো না থাকে, সেই আয় বাকি যে আয়টা থাকবে সেই আয়ের উপর হচ্ছে 3% আপনি কর রেয়াত পাবেন। আমি আবারও একটু খুলে বলি, একটু পাজল মনে হইতে পারে আপনাদের কাছে। 1 নাম্বার হচ্ছে হ্রাসকৃত কর হার। হ্রাসকৃত কর হার হচ্ছে, ধরেন সাধারণত আমরা জানি আমাদের ট্যাক্স হচ্ছে প্রথমে 10%, 5%, তারপরে 10, দেন 15, 20, 25। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কর হচ্ছে 5% শুধুমাত্র। যেমন হাঁস মুরগির ইনকাম যদি আমরা করি, মৎস্য ইনকাম যদি করি, সেখানে দেখা যাচ্ছে প্রথম 10 লক্ষ টাকার উপরে কোনো কর নেই, তারপরে টাকার উপরে কোনো জায়গায় 5%, তারপরে আরো একটা টাকা অ্যামাউন্ট যদি আপনি ইনকাম করেন সেখানের উপরে 10%। তো এগুলো হচ্ছে হ্রাসকৃত কর হার। তো এই হ্রাসকৃত কর হারের যদি ইনকাম থাকে তাহলে কর রেয়াতের ক্ষেত্রে এটা প্রথমে বাদ যাবে। তারপর আরেকটা আছে ন্যূনতম কর। যেমন আপনি যদি সঞ্চয়পত্রের কথাই যদি বলি, সেখানে হচ্ছে যে আপনার যদি টিআইএন সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে অলরেডি 10% ট্যাক্স আপনার কেটে রাখবে, উৎস কর কেটে রাখবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে বলে দেওয়া হয়েছে যে এটার ভেতরে ট্যাক্সই হচ্ছে 10% টাকা। তো এগুলো হচ্ছে ন্যূনতম কর, মিনিমাম ট্যাক্স, এই আয়টা বাদ যাবে। আর হচ্ছে যে কোনো কিছুর উপর ট্যাক্সই নেই, যেমন ধরেন আপনি যদি এটা কি জানি বলে সফটওয়্যার ব্যবসা করে থাকেন, আবার আপনি যদি মৎস্য ইনকামও যদি প্রথম 10 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম করে থাকেন, এই আয়গুলোর থেকেও যদি আপনি বিনিয়োগ করেন সেটাও কিন্তু আপনার এই বিনিয়োগ রেয়াতের মধ্যে হিসাব করা হবে না। তাহলে শুধুমাত্র সাধারণ পদ্ধতিতে যেই আপনার কর আসবে, যে ইনকামগুলো করের আওতায় আসবে, সেই ইনকামের উপরে যদি আপনি বিনিয়োগ করেন সেটার 3% আপনি কর রেয়াত পাবেন। সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়াল আপনি যে বিনিয়োগটা করেছেন সেটার উপরে 15%, আর হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে প্রথমে আমরা কি বললাম, প্রথমে হচ্ছে এই আয়গুলো বাদ দিয়ে 3%, তারপরে আমরা বললাম যে আপনার অ্যাকচুয়াল যে বিনিয়োগ করেছেন তার উপরে 15%, তারপরে বললাম যে 10 লক্ষ টাকা। তো এই 3টার মধ্যে যেটা কম সেটার উপরেই আপনি কর রেয়াত প্রাপ্ত হবেন।
তাহলে আমরা এই জায়গাতে একটা সাম অফ করতে পারি, সেটা হচ্ছে আমরা যেই আয় করেছি, করযোগ্য যে আয়, সে আয়ের মধ্যে ন্যূনতম কর, অব্যাহতিপ্রাপ্ত মানে আয়, ন্যূনতম আয় এবং হ্রাসকৃত হারের যে আয়গুলো সেগুলো বাদ দিয়ে আমরা যে ইনকাম যেটার উপর আমরা ট্যাক্স দিব সেটার 3%, অথবা আমরা অ্যাকচুয়াল যে বিনিয়োগ করেছি তার 15%, অথবা সর্বোচ্চ 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটাই আমরা কর রেয়াত পাবো আইন অনুযায়ী। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে টিউন, ভ্যাট এক্সবিডি।